ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন এর অন্তর্গত নবাগত দ্বাদশ শ্রেণী এবং যারা 21 সালে ফাইনাল পরীক্ষার্থী তারা উভয়েই আমার এই ইতিহাস বিষয়ে আলোচনা শুনলে উপকৃত হবে। কিছু না কিছু উপকৃত অবশ্যই হবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা মনোযোগের সহিত আমার এই ভিডিওটি দেখবে, তাহলে পরীক্ষার হলে গিয়ে অনেকটাই সুবিধা পাবে, লেখার ক্ষেত্রে অনেক সহজ সরল আসবে। তো আমি আজকে দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় অতীত স্মরণে এখান থেকে আলোচনা করব দু একটি প্রশ্নের উপর। প্রথমে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি সেই প্রশ্নটি হলো, পেশাদার ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আমার আলোচনার বিষয় হচ্ছে যে পেশাদারি ইতিহাস কী। তোমরা যদি খাতায় লেখো তাহলে প্রথমে পয়েন্টটা লিখে নাও, পেশাদারি ইতিহাস কী। লেখার পরে উত্তরটা আমরা লিখতে শুরু করব। আমি উত্তরটা বলার পরে বিষয়টাকে একটু বুঝিয়ে বলবো। পেশাদারি ইতিহাসের সূচনা হয় 19 শতকের শেষ দিকে। বলা হয়ে থাকে, কল্পনা বা পক্ষপাতিত্বের দ্বারা প্রভাবিত না হয়ে ঐতিহাসিক, যুক্তিপূর্ণ অর্থাৎ বিজ্ঞানসম্মত এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে তথ্য সংগ্রহ করে এবং তা যাচাই করে নিরপেক্ষভাবে যে ইতিহাস রচনা করে তা পেশাদারি ইতিহাস নামে পরিচিত। এটাই হলো পেশাদারি ইতিহাস কি, তার উত্তর। শুধু এইটুকুই নয়, যেহেতু প্রশ্নটির উত্তর 3 নম্বর রয়েছে, আরও কিছুটা লিখতে হবে, এর সঙ্গে সংযোজন করতে হবে, সেটুকু আমি আলোচনা করছি। তবে প্রথমে যেটুকু বললাম সেইটুকু তোমাদেরকে বলছি। দেখো, আগে আমরা ইতিহাস পড়েছি যেগুলোর ভিতর অনেক কাল্পনিক অনেক কিছু বিষয় ছিল, যার মধ্যে পরবর্তীকালে যে সমস্ত ইতিহাস আমরা একই বিষয়, যেমন আমরা দেখো আগে কী জানতাম যে ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি, আমরা সবাই বলে দিতাম সিন্ধু সভ্যতা। কিন্তু পরবর্তীতে যখন মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হলো তখন আর আমরা সিন্ধু সভ্যতাকে বলছি না, মেহেরগড় সভ্যতাকেই বলছি। তো এই পেশাদারি ইতিহাসের সূচনা হয়েছে 19 শতকের শেষ দিকে। তার আগে কিন্তু পেশাদারি ইতিহাস ছিল না, অপেশাদারি ইতিহাস বিক্ষিপ্ত। সেখানে কিছুটা সত্য থাকতো, কিছুটা কাল্পনিক থাকতো, অনুমান ভিত্তিক থাকতো। যাই হোক, এবার আমরা পেশাদারি ইতিহাস কি যেটুকু লিখেছি তোমরা আবার মিলিয়ে নাও, তারপরে নিচের বাদবাকিটুকু আমি আলোচনা করব। পেশাদারি ইতিহাসের সূচনা হয় 19 শতকের শেষ দিকে। বলা হয়ে থাকে, কল্পনা বা পক্ষপাতিত্বের দ্বারা প্রভাবিত না হয়ে ঐতিহাসিক, যুক্তিপূর্ণ অর্থাৎ বিজ্ঞানসম্মত এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে তথ্য সংগ্রহ করে এবং তা যাচাই করে নিরপেক্ষভাবে যে ইতিহাস রচনা করেন তা পেশাদারি ইতিহাস নামে পরিচিত। নিচে তোমরা 1 দিয়ে লেখো, উল্লেখ থাকে যে প্রাথমিক উপাদানের উপর ভিত্তি করে লিখিত হওয়ায় পেশাদারি ইতিহাস অনেক বেশি নির্ভরযোগ্য। আবারও বলছি, 1 নম্বর দিয়ে লিখে নাও, উল্লেখ থাকে যে প্রাথমিক উপাদানের উপর ভিত্তি করে লিখিত হওয়ায় পেশাদারি ইতিহাসে অনেক বেশি নির্ভরযোগ্য। 2, ঐতিহাসিক এক্ষেত্রে ধারাবাহিক ইতিহাসের সময়কে অনুসরণ এবং কার্যকারণ বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে ইতিহাসে উপস্থাপন করেন। আবারও বলছি 2 নম্বর পয়েন্ট, ঐতিহাসিক এক্ষেত্রে ধারাবাহিক ইতিহাসের সময়কে অনুসরণ এবং কার্যকারণ বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ইতিহাসে উপস্থাপন করেন। 3 নম্বর, সর্বোপরি ঐতিহাসিক তত্ত্বের
সত্য অসত্য এর নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে ইতিহাসকে পুনর্গঠন করায় তা অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে। এটা কার কাছে? পাঠকের কাছে। আবারও বলছি 3 নম্বর পয়েন্ট, সর্বোপরি ঐতিহাসিক তত্ত্বের সত্য অসত্য এর নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে ইতিহাসকে পুনর্গঠন করায় তা অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে। নিচে একটা বাদিকে স্টার দিয়ে লিখবে। একটি কথা মনে রাখতে হবে, বর্তমান যুগে পেশাদারি ইতিহাস কিন্তু একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। জনতত্ত্ব, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব, চিত্রকলা, সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে পেশাদারি ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ বহু আগে যেমন সমাজ, সংস্কৃতি, চিত্রকলা, নৃতত্ত্ব, অর্থনীতিটা এগুলো তেমন একটা ছিল না ইতিহাসের আলোচ্য বিষয়। তো পেশাদারি ইতিহাস যখন শুরু হয়েছে তখন এই সব বিষয়গুলো পেশাদারি ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে। স্টার দিয়ে যে জায়গাটা থেকে লিখছিলাম সেটা তোমরা আবার একটু শুনে নাও এবং মিলিয়ে লিখে নাও। একটি কথা মনে রাখতে হবে, বর্তমান যুগে পেশাদারি ইতিহাস কিন্তু একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। জনতত্ত্ব, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব, চিত্রকলা, সমাজ, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয়ে পেশাদারি ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে। এটা গেল আমাদের পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় এই অংশের উত্তর। এই অংশের উত্তরের জন্য 3 নম্বর থাকবে। এবার আমরা 5 নম্বর একটু আলোচনা করব, যেটা অপেশাদারি এবং পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্যটা কি। দেখো, আমি পয়েন্ট উল্লেখ করে আলোচনা করব। অনেক পয়েন্ট থাকে, মোটামুটি কিছু পয়েন্ট যেহেতু এখানে 5 নম্বর দেওয়া রয়েছে, তো সম্পূর্ণ না করে মোটামুটি একটা আলোচনা তুলে ধরছি। সেটা লিখলেই মোটামুটি 5-এর মধ্যে 5 পাওয়া যাবে নিঃসন্দেহে। প্রথমে আমরা পয়েন্টটা লিখব চরিত্রগত দিক। 1 দিয়ে চরিত্রগত দিক, এই পয়েন্টে আলোচনা করে আমরা প্রথমে কি বলবো, যে অপেশাদারি ইতিহাস হলো কল্পনা আশ্রয়ী। এখানে প্রাপ্ত তত্ত্বের বিচার বিশ্লেষণের উপর ততটা জোর দেওয়া হয় না। পক্ষান্তরে পেশাদারি ইতিহাস হলো বাস্তবধর্মী। এখানে প্রাপ্ত তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তার নির্যাসটুকু গ্রহণ করা। আবারও তোমরা এই পয়েন্টটাকে মিলিয়ে নাও। চরিত্রগত দিক পয়েন্টটা লিখব আমরা, অপেশাদারি ইতিহাস হলো কল্পনা আশ্রয়ী। এখানে প্রাপ্ত তত্ত্বের বিচার বিশ্লেষণের উপর ততটা জোর দেওয়া হয় না। পক্ষান্তরে পেশাদারি ইতিহাস হলো বাস্তবধর্মী। এখানে প্রাপ্ত তথ্যের উপর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তার যে নির্যাস সেইটুকু গ্রহণ করা হয়। 2, উপাদানগত দিক। অপেশাদারি ইতিহাস লোককথা, পুরাণ, কিংবদন্তি, বীরগাথা ইত্যাদির উপর নির্ভরশীল, যেখানে কল্পনার আশ্রয় রয়েছে। পক্ষান্তরে পেশাদারি ইতিহাস প্রাইমারি সোর্সের উপর নির্ভরশীল। আবারও বলছি 2 নম্বর পয়েন্টটা, উপাদানগত দিক। অপেশাদারি ইতিহাস লোককথা, পুরাণ, কিংবদন্তি, বীরগাথা ইত্যাদির উপর নির্ভরশীল, যেখানে কল্পনার আশ্রয় রয়েছে। পক্ষান্তরে পেশাদারি ইতিহাস কিন্তু প্রাইমারি সোর্সের উপর নির্ভরশীল, যেখানে কল্পনার আশ্রয় থাকে না। 3 নম্বর পয়েন্ট লিখব সীমাবদ্ধতা। অপেশাদারি ইতিহাসের উপাদানগুলির ব্যবহার সমকালীন সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকায় ভবিষ্যতের উপাদান হিসাবে গ্রহণীয় নয়। আবারও একবার বলছি, সীমাবদ্ধতা। অপেশাদারি ইতিহাসের
উপাদানগুলির ব্যবহার সমকালীন সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকায় ভবিষ্যতের উপাদান হিসাবে গ্রহণীয় নয়। অপরদিকে পেশাদারি ইতিহাস অতীত সময়ের উপর নির্ভরশীল হলেও ভবিষ্যৎ কী ঘটতে পারে তার একটি ইঙ্গিত থাকায় আমাদের ভবিষ্যৎ সমস্যার সমাধান করা অধিকতর সহজ হয়। আবারও বলছি, অপরদিকে পেশাদারি ইতিহাস অতীত সময়ের উপর নির্ভরশীল হলেও ভবিষ্যৎ কী ঘটতে পারে তার একটি ইঙ্গিত থাকায় আমাদের ভবিষ্যতের সমস্যার সমাধান করা অধিকতর সহজ হয়। চলে গেল 3 নম্বর পয়েন্ট। আমরা এবার 4 নম্বর পয়েন্টে যাচ্ছি। 4 নম্বর পয়েন্টে আমরা বলবো ইতিহাসের চেতনার দিক। পয়েন্ট লিখে নাও, ইতিহাসের চেতনার দিক বা ইতিহাসগত চেতনার দিক। অপেশাদারি ইতিহাস এর উপাদানগুলি সমকালীন তথ্য জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও ইতিহাসগত চিন্তা ভাবনা চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। আবারও বলছি, ইতিহাসগত চেতনার দিক। অপেশাদারি ইতিহাসের উপাদানগুলি সমকালীন তথ্য জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও ইতিহাসের চিন্তা ভাবনা চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। অন্যথায় পেশাদারি ইতিহাস ঐতিহাসিক উৎস ও তথ্য যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে যথার্থ ইতিহাসে রচনা করে বলে এর ওই ইতিহাসগত চিন্তাভাবনা চেতনার ক্ষেত্রটি অধিক গুরুত্বপূর্ণ। আবার বলছি, অন্যথায় অপেশাদারি ইতিহাসে ঐতিহাসিক উৎস ও তথ্য যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে যথার্থ ইতিহাস রচনা করেন বলে এর ইতিহাসগত চিন্তা ভাবনা চেতনার ক্ষেত্রটি অধিক গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বর পয়েন্ট, ভৌগোলিক অবস্থান। অপেশাদারি ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। আবারও বলছি, অপেশাদারি ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। অপরদিকে পেশাদারি ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এটা গেল 5 নম্বর পয়েন্ট। এবার আমরা 6 নম্বর পয়েন্টে যাব, ভাষাগত দিক। ভাবাবেগ দ্বারা প্রভাবিত অপেশাদারি ইতিহাস রচনায় ভাষার দিকটায় ততটা নজর দেওয়া হয় না। আবারও বলছি যে ভাবাবেগ দ্বারা প্রভাবিত পেশাদারি ইতিহাস রচনায় ভাষার দিকটায় ততটা নজর দেওয়া হয় না। পক্ষান্তরে ভাবাবেগ মুক্ত পেশাদারি ইতিহাসের ভাষা যাতে মধুর ও সহজ সরল হয় সেই দিকে ঐতিহাসিকগণ বিশেষ নজর দিয়ে থাকেন। আবারও বলছি, পক্ষান্তরে ভাবাবেগ মুক্ত পেশাদারি ইতিহাসের ভাষা যাতে মধুর ও সহজ সরল হয় সেই দিকে ঐতিহাসিকগণ বিশেষ নজর দিয়ে থাকেন। যাব আমরা 7 নম্বর পয়েন্টে, গ্রহণযোগ্যতা। এই যে পেশাদারি ইতিহাস এবং অপেশাদারি ইতিহাসের গ্রহণযোগ্যতা কতটা সেইটাই যাচ্ছি। তাহলে পয়েন্টটা কি লিখছে? গ্রহণযোগ্যতা। লেখো, অপেশাদারি ইতিহাস নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা যথেষ্ট কম। আবারও বলছি, অপেশাদারি ইতিহাসের নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অনেকটাই কম। অন্যথায় পেশাদারি ঐতিহাসিক ইতিহাসের নির্ভরযোগ্যতা
ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকেন। আবারও বলছি, অন্যথায় পেশাদার ও ঐতিহাসিক ইতিহাসের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকেন। আলোচনার আরও বিভিন্ন পয়েন্ট আছে, তবে একদিকে সময়ের যেমন অভাবটা আমাদের রয়েছে, অন্যদিকে প্রাপ্ত নম্বরটার দিকে আমাদেরকে তাকাতে হবে। তাই এই কয়টি পয়েন্টের উপর লিখলেই মোটামুটি 8-এর মধ্যে 8 পাওয়া যেতে পারে। প্রশ্নটি এখানেই শেষ হলো। এবার অন্য একটি প্রশ্ন সম্পর্কে যাব। এবার যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হলো, তোমরা সবাই জানো কলকাতায় জাদুঘর আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় জাদুঘর আছে। এই জাদুঘর কাকে বলে এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কী তা আলোচনা করো। এর সঙ্গে আমরা আরও আলোচনা করব বিভিন্ন জাদুঘর সম্পর্কে। তো প্রথমেই আমরা উত্তরে যখন যাচ্ছি তখন আমরা ওপরে পয়েন্ট লিখব, লেফট সাইডে জাদুঘর কি। তো দেখো লিখবি, আমার বলার সঙ্গে সঙ্গে লিখতেও শুরু করে দেবে। জাদুঘর বা মিউজিয়াম হলো একটি প্রতিষ্ঠান যেখানে মানব সমাজের অগ্রগতি ও কার্যকলাপের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত থাকে। তাহলে আমরা কি বলতে চাই, জাদুঘর কি, যেখানে মানব সমাজের অগ্রগতি ও কার্যকলাপের বিভিন্ন নিদর্শন রাখা হয়, সেটাই হলো জাদুঘর। তাহলে আমরা পরিষ্কার করে লিখব কি, জাদুঘর কি লিখব, জাদুঘর বা মিউজিয়াম হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানব সমাজের অগ্রগতি ও কার্যকলাপের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত থাকে। এবার পয়েন্ট করে লেখো জাদুঘরের সংজ্ঞা। তো জাদুঘরের সংজ্ঞা বিভিন্নজন অর্থাৎ বিভিন্ন পণ্ডিত বিভিন্ন ব্যাখ্যা করেছেন। আমরা এখানে কয়েকজন পণ্ডিতের ব্যাখ্যাগুলো আলোচনা করব। প্রথমেই আমরা জ্ঞানেন্দ্রমোহন দাস প্রদত্ত সংজ্ঞাটা বলবো। তো তোমরা পয়েন্ট করে লেখো, জ্ঞানেন্দ্রমোহন দাস প্রদত্ত সংজ্ঞা। বিশিষ্ট পণ্ডিত ও ভাষাতত্ত্ববিদ জ্ঞানেন্দ্রমোহন দাস এর মতে বাংলায় জাদুঘর শব্দটির অর্থ হলো, ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখবে, যে গৃহে অদ্ভুত অদ্ভুত পদার্থ সমূহের সংগ্রহ আছে এবং যা দেখিয়ে মন্ত্রমুগ্ধ বোধ হয়। আবারও বলছি, জ্ঞানেন্দ্রমোহন দাস প্রদত্ত সংজ্ঞা। বিশিষ্ট পণ্ডিত ও ভাষাতত্ত্ববিদ জ্ঞানেন্দ্রমোহন দাস এর মতে বাংলায় জাদুঘর শব্দটির অর্থ হলো, যে গৃহে অদ্ভুত অদ্ভুত পদার্থসমূহের সংগ্রহ আছে এবং যা দেখিয়া মন্ত্রমুগ্ধবোধ হয়। দ্বিতীয় বাংলা অভিধান প্রদত্ত সংজ্ঞায় যাব আমরা। তোমরা দ্বিতীয় পয়েন্টটা লেখো, বাংলা অভিধান প্রদত্ত সংজ্ঞা। পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি যে, এবার সিঙ্গেল ইনভার্টেড কমা দেবে, আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান প্রকাশ করে, তাতে বলা হয়েছে যেখানে প্রাচীন জিনিস সংরক্ষিত করে রাখা হয় সেটি হলো জাদুঘর। আবারও বলছি, বাংলা অভিধান প্রদত্ত সংজ্ঞা। পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমি যে, এবার সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লেখো, আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান সিঙ্গেল ইনভার্টেড কমা শেষ প্রকাশ করে, তাতে বলা হয়েছে যেখানে প্রাচীন জিনিস সংরক্ষিত করে রাখা হয় সেটি হলো জাদুঘর।
3 নম্বর দিয়ে লেখো ICOM প্রদত্ত সংজ্ঞা, অর্থাৎ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম কি সংজ্ঞা দিয়েছে, এবার আমরা সেইটা লিখব। তোমরা পয়েন্ট লেখো, বড় হাতের ICOM প্রদত্ত সংজ্ঞা। লিখতে শুরু করি। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম জাদুঘর বলতে বলেছে একটি অলাভজনক, স্থায়ী, সেবামূলক, শিক্ষা ও জ্ঞানচর্চার প্রতিষ্ঠান, একটু পেজ দিয়ে, যেখানে স্পর্শযোগ্য ও অস্পর্শযোগ্য বস্তুকে সংরক্ষণ ও প্রদর্শন করে গবেষণার কাজ করতে সাহায্য করা হয়। আবার বলছি, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম জাদুঘর বলতে বলেছে একটি অলাভজনক, স্থায়ী, সেবামূলক, শিক্ষা ও জ্ঞানচর্চার প্রতিষ্ঠান, একটু পেজ দিয়ে, যেখানে স্পর্শযোগ্য ও অস্পর্শযোগ্য বস্তুকে সংরক্ষণ ও প্রদর্শন করে গবেষণার কাজ করতে সাহায্য করা হয়। এবার আমরা যাব সাধারণ সংজ্ঞা। জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিল্প বিষয়ক বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী সংগ্রহ করে রাখা হয়, সেগুলির যত্ন নেওয়া হয় এবং জনসাধারণের মধ্যে স্থায়ী, অস্থায়ী, একটু পেজ দিয়ে, দুভাবেই প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আবারও বলছি, সাধারণ সংজ্ঞাটা, এটা কিন্তু ভাইটাল সংজ্ঞা, এটাকে কিন্তু লিখতেই হবে। জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও শিল্প বিষয়ক বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী সংগ্রহ করে রাখা হয়, সেগুলির যত্ন নেওয়া হয় এবং জনসাধারণের মধ্যে স্থায়ী, অস্থায়ী, একটু পেজ দিয়ে, দুভাবেই প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এটা গেল জাদুঘর কাকে বলে। এখানেও এটার জন্য 3 নম্বর থাকে। এবার অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করতে হবে। তো তোমরা ওপরে লেখো বড় করে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। তো এই জাদুঘর সম্পর্কে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে উক্তি, সেটা আমি তুলে ধরছি। তো অতীত পুনর্গঠনে জাদুঘরের যে ভূমিকা, তার নিচেই তোমরা লিখবে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে লেখো, কথা কও অনাদি অতীত, অনন্ত রাতে বিস্মৃত যত নীরব কাহিনী, স্তম্ভিত হয়ে বও, ভাষা দাও তারে, হে মুনি অতীত কথা কও। আবার বলছি, লিখে নাও, ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করো, কথা কও একটা লাইনে, তার নিচের লাইনে লেখো অনাদি অতীত কমা দিয়ে অনন্ত রাতে, তার নিচের লাইনে লেখো বিস্মৃত যত নীরব কাহিনী, তার নিচে লেখো স্তম্ভিত হয়ে বও দাঁড়ি, তার নিচে লেখো ভাষা দাও তারি, হে মুনি অতীত, তার নিচের লাইনে লেখো কথা কও, তার নিচে হাইপেন দিয়ে লেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী অনুসরণ করে বলা হয়ে থাকে, অতীতের উপাদান থেকে বর্তমানকালকে সহজভাবে বোঝা যায়। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা হলো নিম্নরূপ। তাহলে প্রথমে আমরা পয়েন্টটা লেখো, প্রাণীকুলের বিবর্তনের ধারা সম্পর্কে ধারণা দান। জাদুঘরে সংরক্ষিত বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন মানুষের কঙ্কাল, মাথার খুলি, দেহাবশেষ, ডাইনোসর সহ বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণীর হাড়, দেহ কাঠামো ইত্যাদির মাধ্যমে প্রাণীকুলের বিবর্তনের ধারণা সম্পর্কে আমরা জানতে
পারি। আবার বলছি, জাদুঘরে সংরক্ষিত বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন মানুষের কঙ্কাল, মাথার খুলি, দেহাবশেষ, ডাইনোসর সহ বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণীর হাড়, দেহ কাঠামো ইত্যাদির মাধ্যমে প্রাণীকুলের বিবর্তনের ধারা সম্পর্কে আমরা জানতে পারি। 2 নম্বর পয়েন্টে যাব, অতীত সম্পর্কে ধারণা। জাদুঘর বা মিউজিয়ামে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, পুরানো ঐতিহাসিক স্থাপত্যের অংশবিশেষ, শিলালেখ, মুদ্রা, শিল্পকর্ম, বিভিন্ন পুঁথি এবং অন্যান্য পুরাতত্ত্বের নিদর্শনগুলি মানব সমাজের অতীতের উপর আলোকপাত করে এবং মানুষের সমাজ সংস্কৃতির বিশ্লেষণ ও কার্যকলাপ করতে সাহায্য করে। তাহলে অতীত সম্পর্কে আবার পয়েন্টটাকে লিখে নাও। অতীত সম্পর্কে ধারণা, জাদুঘর বা মিউজিয়ামে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, পুরানো ঐতিহাসিক স্থাপত্যের অংশবিশেষ, শিলালেখ, মুদ্রা, শিল্পকর্ম, বিভিন্ন পুঁথি এবং অন্যান্য পুরাবস্তুর নিদর্শনগুলি মানব সমাজের অতীতের উপর আলোকপাত করে এবং মানুষের সমাজ সংস্কৃতির বিশ্লেষণ ও পর্যালোচনা করতে সাহায্য করে। তারপরে পয়েন্ট লেখো, অতীত ও বর্তমানের যোগ সাধন। কিভাবে অতীতের সঙ্গে বর্তমানের যোগ সাধন করে সেই সম্পর্কে আমরা জানতে পারবো জাদুঘর থেকে। তাহলে পয়েন্টটা লেখো, অতীত ও বর্তমানের যোগ সাধন। সুদূর অতীত, সুদূর অতীতে মানব সভ্যতার অগ্রগতির পথে বা কোনো ঘটনা পরম্পরায় যোগসূত্র ছিন্ন হলে জাদুঘর থেকে পাওয়া উপাদান সেই শূন্যস্থান পূর্ণ করতে পারে। অতীতের সামগ্রী দর্শকদের সামনে তুলে ধরে অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র স্থাপন করে জাদুঘর। আবারও বলছি, অতীত ও বর্তমানের যোগ সাধন। সুদূর অতীতে মানব সভ্যতার অগ্রগতির পথে বা কোনো ঘটনা পরম্পরার ক্ষেত্রে যোগসূত্র ছিন্ন হলে জাদুঘর থেকে পাওয়া উপাদান সেই শূন্যস্থান পূর্ণ করতে পারে। অতীতের সামগ্রী দর্শকের সামনে তুলে ধরে অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র স্থাপন করে জাদুঘর। এবার আমরা যাব পরের পয়েন্টে, ধারাবাহিকতা রক্ষা। পয়েন্টটা হলো ধারাবাহিকতা রক্ষা। কোনো একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে অতীত ও বর্তমানের ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা। জাদুঘরে সংরক্ষিত বস্তুগুলির মধ্যে একটি ধারাবাহিকতা থাকে। অতীতে মানুষ এবং প্রকৃতির ধারাবাহিকতা আমরা মিউজিয়াম বা জাদুঘর থেকে জানতে পারি। আবারও বলছি, কোনো একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে অতীত ও বর্তমানের ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা। জাদুঘরে সংরক্ষিত বস্তুগুলির মধ্যে একটি ধারাবাহিকতা থাকে। অতীতে মানুষ এবং প্রকৃতির ধারাবাহিকতা আমরা মিউজিয়াম বা জাদুঘর থেকে জানতে পারি। এইটা হলো ধারাবাহিকতা রক্ষা পয়েন্ট। তো এখানে আমি একটু কথা বলি যে দেখো, অতীতে কোনো একটা সভ্যতা সম্পর্কে যদি আমরা বলি যে অতীতের সিন্ধু সভ্যতা কেমন ধরনের উন্নত ছিল এবং বর্তমান আমাদের সভ্যতা কী ধরনের উন্নত ছিল, এই দুটোকে আমরা যখন তুলনামূলক আলোচনা করব, হয়তো আমরা দেখতে পাবো যে না, বর্তমানে আমাদের যে
নগরকেন্দ্রিক সভ্যতা, সেই সভ্যতার থেকেও সিন্ধু সভ্যতাটা আরও উন্নত মানের ছিল। তাহলে কেন উন্নত মানের ছিল এই দুটোর তুলনামূলক আলোচনা করলে আমরা বুঝতে পারবো। তখন আমরা কি করব? তখন আমরা গ্রহণ করব কোনটা, সিন্ধু সভ্যতার কোন কোন দিকগুলো ভালো ছিল সেই ভালো দিকগুলোকে আমরা যোগ করব আমাদের বর্তমান নগরকেন্দ্রিক সভ্যতার সঙ্গে। তাহলে কি হবে? দেখা যাবে যে না, প্রাচীন সিন্ধু সভ্যতার থেকে বর্তমানের যে আমাদের নগরকেন্দ্রিক সভ্যতা, সেই নগরকেন্দ্রিক সভ্যতাকে আমরা আরও উন্নত করে তুলতে পারছি। বা আরও বিভিন্ন মানুষের জীবনযাত্রা এবং বর্তমান মানুষের যে জীবনযাত্রা, তাদের সমাজ ব্যবস্থা, তাদের আমলের রাজনীতি, বর্তমান আমলের রাজনীতি, এগুলোকে বিচার বিশ্লেষণ করে আমরা একটা উন্নত ধরনের পথ খুঁজে পেতে পারি। তাহলে এটা আমাদেরকে কে সাহায্য করে থাকে? জাদুঘর। এবার আমরা পরবর্তী পয়েন্টে যাব, বিমূর্ত অতীতকে প্রাণবন্ত করে তোলা। পয়েন্ট, বিমূর্ত অতীতকে প্রাণবন্ত করে তোলা। লেখো, আমাদের বইয়ের পাতায় দেখা সেই সকল প্রদর্শনগুলি যখন আমরা মিউজিয়ামে চাক্ষুষ দেখতে পাই, তখন ইতিহাস হয়ে ওঠে প্রাণবন্ত ও সজীব। অর্থাৎ বলা যায় জাদুঘর আমাদের কাছে বিমূর্ত অতীতকে মূর্ত করে তোলে। আবারও বলছি, আমরা বইয়ের পাতায় দেখা সেই সকল প্রদর্শনগুলি যখন আমরা মিউজিয়ামে চাক্ষুষ দেখতে পাই, তখন ইতিহাস হয়ে ওঠে প্রাণবন্ত ও সজীব। অর্থাৎ বলা যায় জাদুঘর আমাদের কাছে বিমূর্ত অতীতকে মূর্ত করে তোলে। অর্থাৎ এই পর্যন্ত লিখলাম। লেখার পরে আমরা এই প্যারাটা সম্পর্কে একটু বুঝি। বিমূর্ত অতীতকে প্রাণবন্ত করছে কিভাবে, মূর্ত করে তুলছে কিভাবে? যেটাকে আমরা দেখতে পাইনি, শুধু ছবির আকারে দেখছি, সেইটার আমরা একদম চাক্ষুষ কী ছিল সেইটাকে একদম জাদুঘরে রক্ষিত করা রাখা হয়েছে, বা গচ্ছিত করে রাখা হয়েছে, বা যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এইবার দেখলে আমাদের কি সেটা সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বেড়ে উঠবে এবং সেইটা আমাদের কাছে মনে হবে যে জীবন্ত। কেন? যে হ্যাঁ, অতীতে এটা এরকমই ছিল। বইয়ের পাতায় দেখে শুধু বিশ্বাস হয় না, শুধু ছবি দেখে বিশ্বাস করা, আর সেই মূর্তিটা যদি আমরা দেখতে পাই, তাহলে সেই বিমূর্ত জিনিসটাকে আমাদের কাছে অবশ্যই মূর্ত হয়ে ওঠে। এবার আমরা পরবর্তী পয়েন্টে যাব, মহাবেশখানার ভূমিকা পালন করে। মহাবেশখানা তোমরা ক্লাস 10-এ পড়েছো। মহাবেশখানায় কী রাখা হয়? সরকারি নথিপত্র, দলিল ইত্যাদি আদি সেখানে যত্ন করে রাখা হয় মহাবেশখানায়। আমাদের ভারতের মহাবেশখানা কোথায়? দিল্লিতে আছে, এটা আমরা জানি মহাবেশখানায়। তেমনি জাদুঘরেও দেখো, মহাবেশখানায় যেমন দলিল, দস্তাবেজ ইত্যাদি ইত্যাদি সংরক্ষিত করে রাখা হয়, তেমনি জাদুঘরে অন্যান্য জিনিস সংরক্ষিত করা হয়। সেই জন্য এখানে বলা হচ্ছে যে মহাবেশখানার ভূমিকা পালন করে কে? জাদুঘর। তাহলে পয়েন্টটা আমরা লিখব, মহাবেশখানার ভূমিকা পালন করে। অতীতের নানান ঐতিহাসিক উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে বর্তমানে জাদুঘর মহাবেশখানার সমতুল্য ভূমিকা পালন করে চলেছে। তাহলে কি বলবো? অতীতের নানান ঐতিহাসিক উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে বর্তমানে জাদুঘর মহাবেশখানার ভূমিকা পালন করে চলেছে। লাস্ট পয়েন্ট, গবেষণার কাজে সাহায্য। মিউজিয়ামে প্রদর্শিত বিভিন্ন বিষয় নিয়ে বহু গবেষক গবেষণা করেন। এই গবেষণার ফলে প্রাচীন ইতিহাসে বহু তথ্য আমাদের সামনে উপস্থাপিত হয়। তাহলে কি লিখছি আমরা? গবেষণার কাজে সাহায্য। পয়েন্ট, তার উত্তরটুকু কী হচ্ছে? মিউজিয়ামে প্রদর্শিত বিভিন্ন বিষয় নিয়ে বহু গবেষক গবেষণা করেন। এই গবেষণার ফলে প্রাচীন ইতিহাসের বহু তথ্য আমাদের কাছে উপস্থাপিত হয় বা আমাদের সামনে উপস্থাপিত হয়। দেখো, অনেক তথ্য আবিষ্কার করতে গিয়ে অনেক সময় পাওয়া যায় না, সেইগুলো হয়তো অনেক আগে জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। সেইগুলো দেখে আমরা মোটামুটি গবেষণার কাজে অনেকটাই এগিয়ে যেতে পারি।
তোমরা যারা বড় হয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করবে, গবেষণা করার ইচ্ছা থাকবে, তারা যদি কখনো গবেষণার পথে অগ্রসর হও, অবশ্যই তখন তোমরা এই সমস্ত জাদুঘর ভ্রমণ করে সেখান থেকে নানান তথ্য কালেকশান করে তোমরা ইতিহাস বিষয় আলোচনা করতে পারবে। দেখবে যে আজকে এই জাদুঘরের যে পয়েন্টটা যে গবেষণার কাজে সাহায্য করে সেটা তোমরা নিজেরাই অনুভব করতে পারবে। এবার এই প্রশ্নটির আমরা মূল্যায়ন করব। লাস্টের পয়েন্ট লেখো মূল্যায়ন। সর্বোপরি থাক 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 যাক থাক 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 রাখিস না, থাক থাক ওই কোনায় সরে যাও তুমি, থাক 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 মানুষ। মূল্যায়ন। সর্বোপরি বলা যায় যে মিউজিয়াম বা জাদুঘর গড়ে তোলার পিছনে দুটি ভাবনা সক্রিয় থাকে। একটি হলো পুরাবস্তুর সংরক্ষণ এবং অপরটি হলো পুরাবস্তু সংক্রান্ত ব্যাখ্যা। এক্ষেত্রে সংগ্রহ ও অনুসন্ধান মানুষের সহজাত প্রবণতা, আর এই প্রবণতা থেকেই মানুষ অতীত সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। নিজের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে অতীত সত্য মানুষ জানতে পারে বলেই জাদুঘরের গুরুত্ব অপরিসীম। আবারও বলছি, এটাকে লিখে না ভালো করে। মূল্যায়ন। সর্বোপরি বলা যায় যে মিউজিয়াম বা জাদুঘর গড়ে তোলার পিছনে দুটি ভাবনা সক্রিয় থাকে। একটি হলো পুরাবস্তুর সংরক্ষণ এবং অপরটি হলো পুরাবস্তু সংক্রান্ত ব্যাখ্যা। এক্ষেত্রে সংগ্রহ ও অনুসন্ধান মানুষের সহজাত প্রবণতা, আর এই প্রবণতা থেকেই মানুষ অতীত সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে। নিজের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে অতীত সত্য মানুষ জানতে পারে বলেই জাদুঘরের গুরুত্ব অপরিসীম। এখানেই শেষ হলো প্রশ্নটি। এবার আমরা বিভিন্ন জাদুঘর সম্পর্কে আলোচনা করব। জাদুঘর বলতে কী বোঝো সেসবটুকু আর আমাদের লেখার কোনো দরকার নেই। এবার আমরা আলোচনা, কারণ জাদুঘর কি, জাদুঘরের সঙ্গে আমরা আগেই লিখেছি। এইভাবে প্রশ্নটা আসতে পারে, জাদুঘর বলতে কী বোঝো, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো বা বিভিন্ন জাদুঘর সম্পর্কে আলোচনা করো, এইভাবে প্রশ্নটা থাকে। তো আমরা এই যে বিভিন্ন ধরনের জাদুঘরের সম্পর্কে আলোচনা, সেইটার উত্তর যখন লিখব তখন আমরা ওপরে প্রথমেই লিখব কি জাদুঘরের প্রকার ভেদ। ওপরে মিডিল দিয়ে লিখে নাও বড় করে, জাদুঘরের প্রকার ভেদ। লিখব অতীত সম্পর্কে মানুষকে জ্ঞাত করতে বা প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘরে সংরক্ষিত বস্তুগুলির ভিত্তিতে জাদুঘরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অবশ্য কোনো জাদুঘর আবার একই সঙ্গে একাধিক শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত হতে পারে। জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। আবার বলছি, অতীত সম্পর্কে মানুষকে জ্ঞাত করতে বা প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘরে সংরক্ষিত বস্তুগুলির ভিত্তিতে জাদুঘরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অবশ্য কোনো জাদুঘর আবার একই সঙ্গে একাধিক শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত হতে পারে। জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথমেই তোমরা লেখো বিশ্বকোষ জাদুঘর। বিশ্বকোষ জাদুঘর কাকে বলছি? লেখো, যে জাদুঘরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বিপুল ও অসাধারণ সংগ্রহ থাকে তা হলো বিশ্বকোষ জাদুঘর। আবারও বলছি, যে জাদুঘরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন
বিষয়ের বিপুল ও অসাধারণ সংগ্রহ থাকে তা হলো বিশ্বকোষ জাদুঘর। উদাহরণ, ব্রিটিশ মিউজিয়াম, যেখানে শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের নিদর্শন রয়েছে। আমি জাদুঘরের প্রকারভেদের সময় বলেছিলাম যে এমন এমন কিছু জাদুঘর আছে যেখানে বিভিন্ন প্রদর্শনীয় বস্তু সেখানে থাকে। সেটা কোথায় আছে? সেটা আছে ব্রিটিশ মিউজিয়ামে। এবার 2 নম্বর পয়েন্ট, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এই জাদুঘর 2 ধরনের হয়, একটা খোলা জায়গায় অবস্থান এবং অন্যটা হলো অট্টালিকার অভ্যন্তরে অবস্থান। তাহলে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, আবার লিখে নাও, কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এই জাদুঘর 2 ধরনের হয়, একটা খোলা জায়গায় অবস্থান করে আর একটা অট্টালিকার ভিতরে অবস্থান করে। উদাহরণ দিচ্ছি, যেমন অ্যাগোরা অফ এথেন্স এবং রোমান ফ্রাম হলো খোলা জায়গার জাদুঘরের উদাহরণ। প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদাহরণ হলো ওয়েস্ট অস্ট্রেলিয়ান মিউজিয়াম। তাহলে প্রত্নতাত্ত্বিক জাদুঘর কোথায় আছে? অস্ট্রেলিয়াতে আছে। এর উদাহরণ হলো অস্ট্রেলিয়ান মিউজিয়াম, ওয়েস্ট অস্ট্রেলিয়ান মিউজিয়াম। এবার চলে যাও 3 নম্বর পয়েন্টে, ঐতিহাসিক জাদুঘর। ঐতিহাসিক জাদুঘর মানে আমরা বুঝতেই পারছি যে এখানে ঐতিহাসিক নিদর্শন রাখা হয়। তাহলে দেখো আমরা লিখছি, কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে যেসব জাদুঘর প্রতিষ্ঠিত হয় তা হলো ঐতিহাসিক জাদুঘর। আবারও বলছি, কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে যেসব জাদুঘর প্রতিষ্ঠিত হয় তা হলো ঐতিহাসিক জাদুঘর। উদাহরণ, মুর্শিদাবাদের জেলার লালগোলায় অবস্থিত হাজারদুয়ারি হলো একটি ঐতিহাসিক জাদুঘর, যেখানে বাংলার নবাবী আমলের নিদর্শন সংরক্ষিত আছে। এবার আমরা যাব শিল্প জাদুঘরে। পয়েন্টটা লেখো, শিল্প জাদুঘর খুব সহজ। শিল্প জাদুঘর বলতে বোঝায় যেখানে মৃৎশিল্প, আসবাবপত্র, ধাতুর ফলক, খোদিত শিল্প, ভাস্কর্য, চিত্র, নকশা, শিল্প সংক্রান্ত পুস্তক, প্রাচীন মুদ্রণ প্রভৃতি সংরক্ষিত থাকে এবং প্রদর্শন করানো হয়। তাহলে শিল্প জাদুঘর বলতে কী বুঝি? আবারও বলছি, শিল্প জাদুঘর বলতে বোঝায় যেখানে মৃৎশিল্প, আসবাবপত্র, ধাতুর ফলকে খোদিত শিল্প, ভাস্কর্য, চিত্র, নকশা, শিল্প সংক্রান্ত পুস্তক, প্রাচীন মুদ্রণ প্রভৃতি সংরক্ষিত থাকে এবং প্রদর্শন করানো হয়। তাহলে এইটুকু লিখলাম। এবার উদাহরণ দিচ্ছি, যে অর্থাৎ এই ধরনের শিল্প জাদুঘর কোথায় আছে। 1677 সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমেলিয়ান জাদুঘর হলো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘরের উদাহরণ। তাহলে 1677 সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমেলিয়ান জাদুঘর হলো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘরের উদাহরণ। এবার আমরা যাব বিজ্ঞান জাদুঘর। বিজ্ঞান জাদুঘর যেখানে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বায়ুযান, কম্পিউটার, রেলপথ, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা, 3D ভিডিও চিত্র প্রভৃতির মাধ্যমে উক্ত বিষয়সমূহকে প্রদর্শন করা হয়। বিজ্ঞান জাদুঘরগুলি বেশিরভাগই একটি গম্বুজের চতুর্দিকে বৃত্তাকার অট্টালিকায় গড়ে ওঠে। আবারও বলছি, বিজ্ঞান জাদুঘর। বিজ্ঞান জাদুঘর যেখানে বিভিন্ন বৈজ্ঞানিক ও
ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানের অগ্রগতি, বায়ুযান, কম্পিউটার, রেলপথ, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা, 3D ভিডিও চিত্র প্রভৃতির মাধ্যমে উক্ত বিষয়সমূহকে প্রদর্শন করা হয়। বিজ্ঞান জাদুঘরগুলি বেশিরভাগই একটি গম্বুজের চতুর্দিকে বৃত্তাকার অট্টালিকায় গড়ে ওঠে। উদাহরণ শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উদাহরণ কোথায়? শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলো একটি বিজ্ঞান জাদুঘর। তা একটা কথা বলে রাখি, এই গম্বুজের আকারে জাদুঘর আমাদের কলকাতায় ও আছে। এবার যাচ্ছি আমরা জীবন্ত জাদুঘর। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রা অনুকরণ করে যেসব জাদুঘরকে দেখানো হয় সেগুলিকে জীবন্ত জাদুঘর বলা হয়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রা অনুকরণ করে যেসব জাদুঘরে দেখানো হয় সেগুলিকে জীবন্ত জাদুঘর বলা হয়। যেমন প্রাচীন সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ, ঐতিহাসিক সময়কাল, পোশাক, ভাষা প্রভৃতি জীবন্ত জাদুঘরে মঞ্চস্থ নাটকে তুলে ধরে দর্শকদের দেখানো হয়ে থাকে। একটি কথা মাথায় রাখবে, এই জীবন্ত জাদুঘর বলতে মানে সেটা নাটকের মধ্য দিয়ে মঞ্চস্থ করে দেখানো হয়। যেমন আমরা বর্তমান অনেক নাটক যাত্রা দেখি, সিনেমা দেখি, সেখানে অতীতে কী ঘটনা ঘটেছিল, কীভাবে জীবনযাত্রা করতো, মানুষের সমাজ কীভাবে অতিবাহিত হতো, সেইগুলো যেমন আমরা জানতে পারি। সেইগুলো জাদুঘরের মধ্যে এরকম নাট্যমঞ্চ আছে, সেখানে শিল্পীরা অভিনয় করে সেগুলোকে প্রদর্শন করে থাকে। এই ধরনের জাদুঘরই হলো জীবন্ত জাদুঘর। উদাহরণ 1891 সালে সুইডেনে প্রতিষ্ঠিত স্ক্যামসেন মিউজিয়াম, SKAMACN মিউজিয়াম বর্তমানকালে ব্রিটেন ও কানাডায় জীবন্ত জাদুঘর যথেষ্ট জনপ্রিয়। এছাড়াও আছে সমুদ্র জাদুঘর, সামরিক জাদুঘর, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, চলমান জাদুঘর, বিশেষ জাদুঘর, নেট জাদুঘর, স্থানীয় জাদুঘর ইত্যাদি। কি বললাম? এছাড়া আছে সমুদ্র জাদুঘর, সামরিক জাদুঘর, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, চলমান জাদুঘর, বিশেষ জাদুঘর। তো এই যে সমুদ্র জাদুঘর, এটা দেখতে পাওয়া যায় কোথায়? সান ফ্রান্সিসকো ম্যারিটাইম মিউজিয়াম। এটা হচ্ছে সমুদ্র জাদুঘরের উদাহরণ। সামরিক জাদুঘর কানাডিয়ান ওয়ার মিউজিয়াম, কানাডিয়ান ওয়ার মিউজিয়াম হচ্ছে সামরিক জাদুঘরের উদাহরণ। প্রাকৃতিক ইতিহাস জাদুঘর কোথায়? লন্ডনস ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডনস ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। চলমান জাদুঘর রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তৈরি ভ্রাম্যমাণ ট্রেন। চলমান জাদুঘর হচ্ছে কোনটা? রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তৈরি ভ্রাম্যমাণ ট্রেন। এছাড়া বিশেষ জাদুঘর, নেট জাদুঘর, স্থানীয় জাদুঘর প্রভৃতি আছে। তো ব্যক্তিগত জাদুঘর সম্পর্কেও একটু আমাদের লিখতে হবে। ওইটা লেখার পরে আমরা লিখছি ব্যক্তিগত জাদুঘর। বিভিন্ন ধনী ব্যক্তি বা পরিবার নিজস্ব উৎসাহ ব্যয়ে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করে যে ঘরে সংরক্ষিত করেন সেটিকে বলে ব্যক্তিগত জাদুঘর। আবার বলছি ব্যক্তিগত জাদুঘর, পয়েন্টটা লাস্টে লিখবে। ওই যে সমুদ্র জাদুঘর, সামরিক জাদুঘর, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, ওইগুলো লেখার পরে কিন্তু লাস্টের নিচে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে ব্যক্তিগত জাদুঘর। ব্যক্তিগত জাদুঘর সম্পর্কে আবারও বলছি, বিভিন্ন ধনী ব্যক্তি বা পরিবার নিজস্ব উৎসাহ ও ব্যয়ে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করে যে ঘরে সংরক্ষিত রাখে সেটিকে বলা হয় ব্যক্তিগত জাদুঘর। উদাহরণ হিসেবে বলছি, নদিয়া জেলার কৃষ্ণনগরে মোহিত রায়ের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘর। নদিয়া জেলার কৃষ্ণনগরে
মোহিত রায়ের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘর। এটা তোমার একটা ব্যক্তিগত জাদুঘরের উদাহরণ বললাম। আমার অবশ্য কৃষ্ণনগরে বাড়ি, কিন্তু আমি এই মোহিত রায়ের উদ্যোগে তৈরি জাদুঘরে যাইও নি, দেখিও নি, তবে খোঁজ করে দেখবো আছে কি না। যাই হোক, এবার জাদুঘরের এই ধরনের জাদুঘরের গুরুত্ব। এই ধরনের জাদুঘর সাধারণ মানুষকে ইতিহাস চর্চায় আগ্রহী করে তোলে। গুরুত্বতে যাচ্ছে কি, এই ধরনের জাদুঘর সাধারণ মানুষকে ইতিহাস চর্চায় আগ্রহী করে তোলে। এইবার এই যে আমি আলোচনা করলাম জাদুঘরের উপরে যে প্রশ্নটি, তার বিভিন্ন বিষয় বা বিভিন্ন দিক আমি আলোচনা করেছি। এই দিকগুলোকে পড়লেই, যেমন জাদুঘর কি, জাদুঘরের সংজ্ঞা, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, বিভিন্ন ধরনের জাদুঘর, এই বিষয়গুলো পড়ে রাখলে জাদুঘরের উপরে যে কোশ্চেনই দেখ না কেন আমরা লিখে আসতে পারবো। অতএব এই প্রশ্নটি এর উত্তর যথাযথ গুরুত্বের সহিত পড়বে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, শেয়ার করবে। কোনো কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবে। আরও বলে রাখি, যদি তোমাদের আমার আলোচনা শুনে লিখতে অসুবিধা হয় তাহলে ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবে। ব্রড কোশ্চেনের উত্তরপত্র এবং এসএকিউ এর উত্তরপত্র, এমসিকিউ এর উত্তরপত্র সব কিছুই আছে, সেটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে তার জন্য যার সামান্য মূল্য তোমাদেরকে দিতে হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। টোটাল সিলেবাসের উত্তরপত্র যদি তোমাদের প্রয়োজন বোধ মনে করো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি সেটিকে পিডিএফের মাধ্যমে, ইবুকের মাধ্যমে, হার্ড কপি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তবে এর জন্য তোমাদেরকে কিছু মূল্য বিয়ার করতে হবে। পিডিএফ 200 টাকা, ইবুক 300 টাকা এবং হার্ড কপি 600 টাকা। ডেসক্রিপশানে আমার
মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, সেখানেই যোগাযোগ করলে সব কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবং আমার অ্যাকাউন্ট নাম্বারও সেখানে দেওয়া আছে, গুগল পে দেওয়া আছে, সবভাবেই তোমরা পে করতে পারো। আমার ভিডিও শুনলে আশা করি তোমাদের প্রাইভেট পড়তে হবে না, এখান থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে। প্রতিদিন প্রায় আমার ভিডিও থাকবে, তো তোমরা কষ্ট করে 40 মিনিট বা 30 মিনিট বা 50 মিনিট এই ভিডিওগুলি শুনলে এবং উত্তরপত্র তোমরা যদি ইচ্ছা করো লিখেও নিতে পারবে। আশা করি তোমাদের মান্থলি প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন হবে না, এখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে এবং বাড়িতে একটু নিজেরা বইপত্রটাও পড়বে। আশা করি ভালো রেজাল্ট করতে পারবে।